শুরুতেই কংগ্রাচুলেশন সেসব আহ, বীরদের বা বিজয়ীদের যারা আজকে এই যে এনটিআরসির যে ফাইনাল যে রেজাল্ট এখানে চূড়ান্ত হয়ে নির্বাচিত হয়েছে। দেখো, এটা কোনো জাতীয় পর্যায়ের পরীক্ষা না, যেমন এসএসসি এইচএসসি আমরা যেভাবে বলি, কিন্তু দিন শেষে কিন্তু এটা ওটাই ম্যাটার করে কি জন্য। ধরো তুমি এগ্রিকালচার স্টুডেন্ট, তোমার কিন্তু গোটা বাংলাদেশে এগ্রিকালচার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিছে, তাই না? তো শুধু পার্থক্যের জায়গাটা কোথায়? ধরো আমি এগ্রিকালচার, আমি চাইলে পরীক্ষাটা দিতে পারি, নাও দিতে পারি। কিন্তু যদি জাতীয় পর্যায়ের পরীক্ষা হইতো, সবাই দিতে বাউন্ড। না দিলে সে পরবর্তীতে ধাপে যাইতে পারবে না, মানে সে এসএসসি বা এইচএসসি না দিলে সে অনার্সে বা মাস্টার্সে যাইতে পারবে না, এই জন্য তারা বাউন্ড। এখানে শুধু বাউন্ড না, কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা কিন্তু জাতীয় পর্যায়ে। তো এত বড় একটা কম্পিটিটিভ এক্সামে তুমি প্রিলিমিনারি, রিটার্ন এবং শেষে ভাইবা কমপ্লিট করাটা, এটা একটা বিশাল বিশাল মানে বড় পাওয়া। সো তোমাদের হার্টলি কংগ্রাচুলেশন যে এখন সামনে সার্কুলার হবে আর ফটাফট চাকরিগুলো হয়ে যাবে, এই তো। তো এটা অনেক ভালো একটা বিষয়, এমনকি ম্যাক্সিমামের এটা তোমাদের প্রথম চাকরির একটা সাফল্য। তো সেদিক থেকে হিউজ কংগ্রাচুলেশন তোমাদেরকে, ঠিক আছে? আসলে দিন শেষে একটা কথা আছে না যে আমরা হচ্ছে যতই বলি যে আমার মেধা নাই, আমি পারি না, আমি টিকি না, কিন্তু তুমি লেগে থাকো, দেখবে যে হবেই কিছু না কিছু একটা, বা কোথাও না কোথাও। আজকে আমাদের এই আগের ব্যাচের তিনজন আমাকে নক দিছে, নামগুলো না বলি যেহেতু ওদের সাথে আমার বলা হয়নি। তো ওরা হচ্ছে এই যে এনএসআই এর যে এডি এখানে টিকছে, চিন্তা করো। তারা 16 ব্যাচের, তাদের এমন একটা অবস্থা ছিল এক সময় যে আমার পরীক্ষা তো কখনো 1 থেকে 10-এর মধ্যে থাকতো না। ওরা ম্যাথ পারে না, বিবিএর না, একজন একজন এগ্রিকালচারের। তো দেখো, এখন এনএসআই এডির প্রিলিমিনারি পরীক্ষা চারটিখানি কথা, এটা তো কোয়ালিফাই করছে। তো এটার কারণটা কি? এই যে দীর্ঘদিন লেগে আছে একটা জিনিস, কত রে ভাই, একই পড়া তো নাকি, একই পড়া বারবার বারবার বারবার। শুধু প্লাস পয়েন্টটা এখানেই যে ধরো যারা শুরু থেকেই একদম ডিটারমিনেন্ট থাকে যে হ্যাঁ আমি ডিটারমাইন্ড থাকে একেবারে, যে পড়বই একেবারে, তারা ধরো যে বেশি বেশি রিভিশন করতে পারে, ফলে তাদেরটা দ্রুত হয়। আর কারেক্ট মানে কম বেশি জাস্ট, কিন্তু লেগে থাকলে পরিশ্রম করলে হবেই। এটা গেল কথা। তো এখন কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে বাস্তবতা আর কি। এই যে তোমরা নিশ্চয়ই অনেকে গ্রুপগুলোতে আছে, দেখতেছো যে 44তম বিসিএস এর নন ক্যাডার একটা সার্কুলার দিছিল পিএসসি, আবার তখন আবার পরের দিন স্থগিত করছে। তো এটা আসলে কেমন, আগে একটা জিনিস মনে আছে যে আগে বিসিএস এর ফাইনাল রেজাল্ট হইতো, তারপর নন ক্যাডার সার্কুলার দিত, দেন নন ক্যাডার কিন্তু আলাদা রেজাল্ট হইতো। এখন 43তম বিসিএস থেকে একসাথে দিচ্ছে। এটা কিন্তু ওই যে নন ক্যাডার বিধি, যে একসাথে ওই বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার একই সাথে, এর মধ্যে যারা যারা আছে ওটাতেই। তো এখানে যেটা সমস্যা হচ্ছে যে কিছু বিষয় আছে যে এই বিসিএস এর মধ্যে ওই সংখ্যাটা অনেক কম থাকে, যার কারণে তোমরা দেখছো যে 40তম বিসিএস এ হাতে গোনা কয়েকটা পোস্ট মাত্র, যেটা 43ও ছিল। অথচ 41 থেকে আগে 40, 41, 38 যারাই ভাইবে পাস করছে তারাই মোটামুটি একটা করে চাকরি পাই গেছে। গুটি গুটি কয়েক তো মিস যাবে, এটা অন্য বিষয়। তো বিসিএস যে একটা বিষয় ছিল আগে, যে এত একটা জায়ান্ট এক্সাম, তুমি নিজে চিন্তা করতো এটা প্রিলিমিনারি পাস করা কত কঠিন, কত টাফ, তারপর আবার রিটেন, শেষ পর্যন্ত ভাইবা। পরীক্ষাটা যতটা জায়ান্ট, যতটা বড় সিলেবাস, তার থেকে বড় বিষয় ধৈর্যের একটা বিষয়। আমি ফান করে বলি না, মানে অনেকেই জানো, সত্যি সত্যি 44তম বিসিএস এ যখন প্রিলিমিনারি হয় তখন আমার ফ্রেন্ডের বিয়া, আমাকে যাইতে বলছে, আমি যাইনি। আজকে এখনো 44-এর ফাইনাল রেজাল্ট হয় না, ওর ছেলে হাঁটতেছে, চিন্তা করো। তো এটা মানে এক প্রকার কি বলবো যে, তো এটা হচ্ছে এক প্রকার দেখো একটা মানে দীর্ঘমেয়াদী একটা বিষয় না, যেখানে লেগে থাকার। তো এতদিন থাকার পরেও তুমি যখন মাত্র ধরো যে 8-9 হাজার তুমি ভাইবা দিলা, ক্যাডার হইলো 1,500-2,000, নন ক্যাডার পাইলো 500-600, বাকিগুলো সব খালি হাতে, কেমনটা লাগে বলো? এটা বাস্তবতা তো। তো এই জন্য বলতেছি তোমরা অনেকেই আছো যারা ধর্মীয় কারণে হোক বা বিভিন্ন কারণে ব্যাংকে পরীক্ষা দাও না। তো আমার এখানে যদিও বলার আমার রাইট নেই এই জায়গাটাতে, তো এটুকু বলবো যে শুধু বিসিএস এর উপর নির্ভর করে থাকাটা মানে বর্তমান সময়ে মারাত্মক চ্যালেঞ্জিং। এই যে 43 নন ক্যাডার বিধি, এটা বন্ধ করার জন্য কত আন্দোলন হইলো, কত কিছু হইলো। আগে সরকার উঠে গেল, তারপরে এই যে তোমরা জানো যে 46-এর যখন রিটেনের যখন ডেট দিল, কত আন্দোলন এটা নিয়ে, সংস্কার কমিশন গঠন করা পিএসসির, তারপরে কিন্তু আবার ওইটা। তো এটা আসলে সামনে কি হবে আমরা তো কেউ জানি না। তো এটা খুব রিস্ক হয়ে যায়। সেদিক থেকে তুমি দেখো ব্যাংকের ক্ষেত্রে, এই দেখো সিনিয়র অফিসার প্রায় 1,000, সামনে অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, আবার আরসি থাকে, তাহলে কতগুলো নিয়োগ 1 বছরের মধ্যে।
ব্যাংকের ক্ষেত্রে। তো তোমাদের আমি বলব যে যদি অপশন থাকে যে তুমি যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, ব্যাংকের প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে? ব্যাংকের প্রিপারেশন নেওয়া উচিত বিকজ বিসিএস এর থেকে কম্পারেটিভলি তোমার 4 গুণ, মানে 4 বছর ওখানে, এখানে 1 বছর শেষ হতে। তারপর ওখানকার থেকে সিট পুরা ধরো যে 4-5 গুণ বেশি। সময় তো কম লাগতেছে, 4 ভাগের 1 ভাগ, আবার সিটের সংখ্যাও দেখো যে বেশি। তারপরে তুমি দেখো একটা মানে রূঢ় বাস্তবতা বলি। আমার ফ্রেন্ড, নামটা না বলি, চিনবা অনেকেই, আমাদের ক্যাম্পাসেরই যেহেতু আমার হলের, ও এত ভালো স্টুডেন্ট, ও কখনো ব্যাংকে পরীক্ষা দেয় না। সে সে সামনে পাবে এটা আমি জানি, ও কনফার্ম, ওর যে প্রিপারেশনের লেভেল। সে তোমার 41তম বিসিএস এ ওই যে তহসিলদার যেটাকে আমরা বলি, ইউনিয়ন সহকারী ভূমি কি যেন এরকম একটা নামটা, যাই হোক চেঞ্জ করছে পরে, এটাতে জব করতেছে। 11 না 12 গ্রেডের ও স্যালারি পায় 20,000-এর মতো। অথচ তার ওয়ার্কিং আওয়ার সকাল 9:30 বা 10টা থেকে রাত মাঝে মধ্যে 8টা-9টা বাজে যায়। এটা বিশ্বাস হয়? এবার ঈদে এবার ঈদে সবাই অনেকদিন ছুটি পাইলো না, এই যে যেটা রমজান মাসে ঈদটা যে গেল, সে ঈদের একদিন পরের দিন তাকে অফিস করতে হয়েছে। মানে বুঝো অবস্থা, সে কি পরিমাণ যে পেইনে থাকে। এমনকি তোমরা যদি কেউ ভূমি অফিসে যাও, যারা গেছো তার নিশ্চয়ই দেখছো কি পরিমাণ পেইনের মধ্যে থাকতে হবে ওদের। অথচ স্যালারি, হ্যাঁ এখন তুমি বলতে পারো যে ওদের অবৈধ একটা স্যালারি আছে, ওটা ডিফারেন্ট বিষয়। তুমি শুরুর দিকে ওই অবৈধ স্যালারি ভাই সম্ভব না। ওটা যখন তোমার এক্সপিরিয়েন্স হবে, বয়স হবে, আর অবৈধ তো অবৈধই, ঠিক আছে না, ওটা তোমার অনেক বিষয়। কিন্তু এখন সে মানে কি করবে দেখো, সে পাচ্ছে মাত্র 20,000 টাকার মতো বেতন, আছে বাইরে খরচ আছে না এই বয়সে একটা, তুমি বাইরে থাকবা, খাবা, বাসায় কি সাপোর্টটা দিবা। দিন শেষে আবার বের হচ্ছে অফিস থেকে 7টা, মানে 7:30টার আগে কোনোদিন বের হয় নাই সে। তো সেই দিক থেকে তুমি ব্যাংকের কথা চিন্তা করো, ব্যাংকে তোমার শুধু জুন মাস ছাড়া বাকি সময় 6টার মধ্যে শেষ হয়ে যায় ম্যাক্সিমাম। তাইলে স্যালারি তোমার দ্বিগুণ। তুমি যদি অফিসার জেনারেলও ব্যাংকে জয়েন করো, তাও অন্যান্য চাকরির মানে নবম গ্রেডের সমান স্যালারি, 33 থেকে 34 হাজার। সামনে মনে হয় 15% যদি মহার্ঘ ভাতা দেয়, তো 1-1.5 হাজার টাকা বাড়ে যাবে। তো তুমি চিন্তা করো, 34-35 হাজার টাকা তোমার স্যালারি, দ্বিগুণ স্যালারি, 6টার মধ্যে শেষ। আবার এখানে তোমার প্রমোশন আছে, ওই চাকরিতে কিন্তু প্রমোশনও নাই, অথচ বিসিএস নন ক্যাডার থেকে আসা। তো এটাই বুঝাচ্ছি যে তোমার নন ক্যাডার যে হচ্ছেই তার তো কোনো গ্যারান্টিই নেই। ধরেও নিলাম হইলো, তাও যদি কথা তো বলা তো যায় না, লাখের বিষয়, 1-2 মার্কের জন্য হেরফের। যদি আবার এরকম চাকরি হয়, তাহলে কোথায় তোমার কেমনটা লাগবে বলো। তো এই কারণে বলতেছি যে একটা চাকরির উপর নির্ভর করে থাকা যাবে না। ঠিক আছে? বিশেষ করে বিসিএস এর উপর এককেন্দ্রিক, মানে আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত আমরা পরিবারের ছেলে মেয়ে, আমাদের না। এখন তোমার ধরো যে এমন ফ্যামিলি যে শুধু বিসিএস, কোনো সমস্যা নেই। বিসিএস না হলেও তোমার একদম বাপের যথেষ্ট আছে, এটা থাকতেই পারে। এটা মানে এটা তো অন্যায় কিছু না। সেটা ডিফারেন্ট ব্যাপার। ঠিক আছে? যেমন যারা ডাক্তার আছো, তোমাদের বিষয়টা আলাদা। ডাক্তারদের তো সামনে লাকি চান্স। ঠিক আছে? তো এইরকম বলতেছি যে তোমার যদি অপশন ওইরকম না থাকে, ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে অবশ্যই তুমি একটা আশায় থাকবা না। ব্যাংকের জন্য হ্যাঁ, তুমি পরীক্ষা দিয়ে থাকো, ফেল করো না, আপত্তি নেই। যে ছেলে বা যে মেয়েটা ব্যাংক মানে বিসিএস প্রিপারেশন নিছে, তার জন্য ব্যাংকের প্রিপারেশনটা কিচ্ছু না রে ভাই। তুমি, আচ্ছা আমার কথা বাদই দিলাম, আমি তোমাদের অনেক বড়, আমার কথা বাদ দিলাম। এই যে মানে স্পন্দন অনুশ্রীরা, আবিদারা ওরা চাকরি পাইলো না ব্যাংকে, ওদের সাথে কথা বলিও যে ব্যাংকের জন্য আলাদা করে কিছু করছে নাকি ওরা, বা কিছু করতে হয়েছে নাকি। কিচ্ছু না, আলাদা করে কিচ্ছু না। শুধু কি ইংলিশ ম্যাথটা একটু জব সলিউশন থেকে দেখছে ওরা, বা দেখতে হয়, এই তো টার্মগুলো একটু যে কোনটা মানে কি। এবার সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ইংলিশটা তোমার এমন ভাবে আসবে, এই আইসোলেটস কি যেন বলে, যে না পারলে তো গেল। তাই না ব্যাপারটা? এই যে আমারও মনে নেই এখন। এখন কারণ আমি দেখি না ব্যাংকের নিয়ে কখনো, ওটা নিয়ে আগ্রহ ছিল না তেমন। তো এই হলো বিষয়, মানে তোমাকে ব্যাংকের জন্য আলাদা করে নিতে হবে না। বিসিএস প্রিপারেশন হচ্ছে, আমরা কি বলি, ইউনিভার্সাল, মানে ইউ এর মতো। সেট ইউ আছে না, যেখানে সব চলে আসে, এটার মধ্যে ওটা একটা পার্ট, যা ব্যাংকটা। কথা বুঝছো? তো এই কারণে মানে অবশ্যই বিসিএস প্রিপারেশন তো নিবই আমরা, পাশাপাশি ব্যাংকের ম্যাথটা একটু দেখবো, যেটা আমরা করতেছি এখন গ্রুপে। অবশ্যই তুমি ব্যাংকে পরীক্ষা দিবা, একটার আশায় থাকবা না। বারবার তো ওই শুরুর দিকে আমাদেরও মনে হইতো, আরে কি এ বড় ভাইগুলা কি বলে, আমি তো একটা পাবোই। কিন্তু দেখতেছি তো এখন নাকি, ঠিক আছে, মানে যারা বিসিএস এ খালি হাতে ফিরতেছে, তারা কি কম মেধাবী কেউ? আলটিমেটলি লাক। একটা বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, 18 কোটি জনসংখ্যার মধ্যে তুমি আমাকে বলো, 18 কোটি জনসংখ্যার মধ্যে 1 বছরে 1 লাখ তুখোর মেধাবী স্টুডেন্ট বের হবে না? সম্ভব এটা? এতগুলা সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, বের হবে না? কিন্তু তোমার বিসিএস এ পোস্ট কয়টা বলো? একটা বিসিএস এর জেনারেল পোস্ট কয়টা থাকে? 700-800। তার মধ্যে মেডিকেল, সরি, তোমার হচ্ছে বুয়েট, আরে বুয়েট কি বলছে, তোমার হচ্ছে অ্যাডমিন আর হচ্ছে পুলিশ মিলে কয়টা? 400-500। তাইলে তো এই যে 1 লাখ, এরা কি তুমি ফেলে দিবা? তাদের মাথায় কিছু নাই?
দিন শেষে লাখ একটা বড় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তো এই জন্য একটা আশায় থাকা যাবে না। কথা ক্লিয়ার? ঠিক আছে? এটা আমি একটা ভালো মানে বড় ভাই হিসেবে আমি আমার নিজের ছোট ভাইকে যে পরামর্শটা দিতাম সেটাই তোমাদেরকে বলতেছি। ঠিক আছে? তুমি এখন ছোট আছো, ধরো 19 ব্যাচের, তোমার এখন 1000টা রঙিন চশমা আসবে চোখের মধ্যে যে, "এই এটা হবে, আমি অমুক করব, তমুক করব।" বিশ্বাস করো, তোমার আমার মতো মেধাবী অনেক। ঠিক আছে? হইলে তো অবশ্যই। কিন্তু বেস্ট ডিসিশন হচ্ছে একটার উপর নির্ভর করে থাকা যাবে না। কথা ক্লিয়ার? পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এখন এই পরীক্ষা দিতে হবে মানে কি? নন ক্যাডার থেকে এই যে একটা কোয়েশ্চেন আসছে যে নন ক্যাডার থেকে চাকরির পরীক্ষাগুলো যে হচ্ছে রিটেন আসতেছে, তাই না? আমি একদম মনে করো তুরধারা এটা নিয়ে একটা বিশাল গবেষণা পর্যন্ত করে ফেললাম। কয়েকদিন থেকে করতেছিলাম। তো এটার একটা আমি সারমর্ম টানছি। এটা নিয়ে এখন কথা বলি। মনোযোগ সহকারে শোনো। এই যে রিটেন বিষয়। ১ম কথা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা আমি কোয়েশ্চেনের মধ্যে মাঝে মধ্যে এমন করি না যে অপশন দিই না। প্রশ্ন হচ্ছে কেন এটা দিই না? তুমি তো ভাবতে পারো যে ভাই মনে হয় অপশন লিখতে অত উনার বোর লাগে এজন্য। আরে ভাই আমার বোর লাগার কি আছে? যে লোকটা ৫০টা ৬০টা প্রশ্নের এমসিকিউ লিখতে পারে, তার কাছে ৫টা ১০টা খুব বেশি কিছু? এইজন্যই দিই না যেন কিছু, কিছু বিষয় আমরা মুখস্থ করি। ঠিক আছে? যেমন তোমাকে যদি বলা হয় যে আমেরিকা জাপানের উপর এই যে পারমাণবিক যে ২ টা বোমা ফেলছিল, একটা হচ্ছে তোমার ফ্যাটম্যান আর একটা হচ্ছে লিটল বয়, কত তারিখে? এটা এমনভাবে পড়তে হবে যে অপশন ছাড়া যেন আমি মনে রাখতে পারি। এরকম হাইলাইটেড যে ব্যাপারগুলা। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে তাদের কার্যক্রম শুরু করে? কত সালে তোমার হচ্ছে আ ওই যে কি বলে SDR চালু করে IMF? তো এই যে তারিখগুলা এগুলা ফাট করে মুখস্থ রাখতে হবে। কথা ক্লিয়ার? এরকম কিছু কমন টপিক থাকবে, এগুলা মুখস্থ রাখতে হবে আরকি। তো এই জায়গাটায় ওজন্যই আ আমি হচ্ছে অপশন দিই না। তো এখন বলি কি, কি জায়গাগুলো লাগবে এরকম। যেমন পূর্ণরূপগুলো লাগবে। ইন্টারন্যাশনাল এই যে পূর্ণরূপগুলো আছে না? ইন্টারন্যাশনাল মেক্সিমামটাই ইন্টারন্যাশনাল থেকে আসে। তো এটার জন্য বেস্ট একটা বিষয় হচ্ছে যে দেখবা অনেক বইয়ের শেষে ইন্টারন্যাশনালের পূর্ণরূপের একটা লিস্ট দেওয়া থাকে। এটা একটা অপশন। সবথেকে ভালো হয় রিটেনের জন্য ভালো করার জন্য তুমি আমাকে বলো যে ১ লাইনে একটা কথা বলতে, আমি ১ লাইনে ২ টা বাক্য বলবো। ১ লাইনে ২ টা বাক্য। বুঝো ব্যাপারটা। সেটা হচ্ছে নাম্বার ১ রিটেন ভালো করতে হলে লিখে পড়তে হবে। নাম্বার ২ পত্রিকা পড়তে হবে। মাস্ট। এই ২ টা জায়গা ছাড়া রিটেন বা ভাইভাতে ভালো করা যাবে না। এখন পত্রিকার বিষয়টা কি? তুমি বলবা যে, "ভাই আমি অনলাইনে পড়বো।" নেভার এভার এভার। এই যে আমি তোমাদের সামনে ল্যাপটপের সামনে বসে আছি। আমি এটা বহুত দেখছি। কিচ্ছু হয় না। হার্ড কপির উপরে নাই। বারবার করে বলছি হার্ড কপির উপরে নাই। তুমি যতই আমাকে যুক্তি দেখাও, যতই পেপার কাটিং বলাও যে গ্রুপগুলোতে পাও, আমি এটা তোমার কথা এই কথাটা আমি বিশ্বাস করি না। নিজের জীবন থেকে আমি দেখছি। মানে অনলাইন কপি চলবেই না। হার্ড কপি মানে হার্ড কপি। কোন কথা নেই এখানে। কথা বুঝছো আমার? ৳৩৬০ ১ মাসে যাবে তোমার। তুমি যদি ৳১২ করে ১ম আলোটা কিনো ৩ মাসে ৩৬০। এই ৳৩৬০ জীবনের ওয়ান অফ দ্যা বেস্ট ইনভেস্টমেন্ট ভাইবা এবং রিটেনের জন্য। তো কাজেই খবরদার এই জায়গাটাতে কেউই মানে টাকা নিয়ে মানে চিন্তা করবা না। ৳৩৬০ দরকার হলে তোমরা আমার প্রাইভেটে পড়িও না। হ্যাঁ, আমি এটাও বলব। আমার ব্যাচে না পড়েও তুমি অনেক ভালো কিছু করতে পারবা। কারণ আমার এখানে আহামরি কিছু নেই। এই বয়সে একটা ছেলে-মেয়েকে শিখানোর কিছু নেই। জাস্ট খালি একটা চাপ দিই আমি তোমাদেরকে, এইটাই। তুমি দরকার হলে আমার এখানে না পড়ে তুমি পত্রিকা পড়বা। তাতেও তুমি অনেক ভালো কিছু করবা। কথা আমার ক্লিয়ার? মানে আমি কি বললাম? কতটা জোর দিয়ে বলতেছি যে দরকার হলে আমার এখানেও পড়তে লাগবে না তোমাকে। তোমার কিচ্ছু করতে হবে না। কিন্তু তুমি ৳৩৬০ প্রতি মাসে খরচ করে হার্ড কপিটা কিনবা একদম। কি, কি পড়বো? ১ম পেজ, ২য় পেজ। অভিমত বিশ্লেষণ একটা মানে পেজ পাওয়া যায়। ৩ বা ৪ নাম্বার পেজে ১ম আলোর। আর সম্পাদকীয় এবং আন্তর্জাতিক এবং অর্থনীতি ও বাণিজ্য। এগুলার কি সব পড়তে হবে? তুমি নিজে বুঝতে পারবা তোমাকে কোনটা পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না। এই কমন সেন্সটা এতদিনে গ্রো হয়ে গেছে। আরো গ্রো হবে যখন আমরা একটু রিটেনের কোয়েশ্চেন গুলো ঘাটাঘাটি করব। কথা কি বুঝছো? এটা মানে বলার কিছু নেই। এটা কয়েকদিন দেখলেই তুমি বুঝে যাবা। মানে তুমি নিজে বুঝবা। ওই কমন সেন্সটা সবারই হয়ে গেছে এই বয়সে। গেল। তাহলে পূর্ণরূপগুলো আমাকে পড়তে হবে। বইয়ের শেষেও আছে। তুমি চাইলে একটা কাজ করতে পারো, একটা প্যাড নিতে পারো। যখনই যেটা পূর্ণরূপ পাবা, মনে করো তুমি এখন কথার কথা যে তুমি ইউরোপিয়ান ইউনিয়ন পড়তেছো। ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো পূর্ণরূপ তুমি পাইলা, সবগুলো লিখে রাখলা। তো একটা বই আর কতগুলো থাকবে রে ভাই? তাই না? ওটাই তো ঘুরে ফিরে ওইটাই আসবে। সদর দপ্তরগুলো যখন পড়ি, ওখানে হিউজ পূর্ণরূপগুলো আছে না সংগঠনগুলার? ওখান থেকে তো একটা বিশাল পড়া হয়ে যায়। তো এটা যখন তুমি নিজে হাতে লিখবা, মানে একটা জিনিস বানান করে শিখা, বিশ্বাস করো, একটা জিনিস লিখলে কেন ভালো মনে থাকে বলো তো? বিকজ যখন আমরা পড়তেছি, শুধু পড়তেছি, চোখ দিয়ে দেখতেছি আর মাথায় নিচ্ছি এইটুকুই। কিন্তু যখন আমরা লিখি, আমার ত্বক, এই যে আমাদের মানবদেহের সবথেকে বড় অঙ্গ কি? ত্বক। এই ত্বক দিয়ে ব্যাপারটাকে ফিল করতেছি, দেখতেছি, বানানটা দেখতেছি। আমার পুরো কনসেনট্রেশনটা ওখানে থাকতেছে। আমি অক্ষরটাকে দেখতেছি। মানে ভালো হইলো কিনা, র টা কেমন হইলো, র এর নিচে আমার
ইয়াটা ফোঁটাটা আছে কিনা, এই যে মনোযোগটা দিয়ে দেখতেছি শুনতেছি, আমার সব ইন্দ্রিয়গুলো লাগাচ্ছি কাজে, এই জন্য ভালো মনে রাখতে পারি আমরা। এই কারণে লিখে লিখে পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো পিলির ক্ষেত্রে অত বেশি সময় হয় না, বাট অল্প অল্প করে এইটা আমাদের ডেভেলপ করতে হবে, বিকজ আমাদের রিটেন একটা বড় ফ্যাক্টর। তাহলে পূর্ণরূপগুলো গেল, ঠিক আছে, ইন্টারন্যাশনালের। ওকে, ম্যাথ 9-10-এর, বিশেষ করে বীজগণিত পার্টটা 9-10-এর, এটা আমি তোমাদের বারবার করে বলে আসি, বারবার করে, যে 9-10-এর ম্যাথ ছাড়া, এই বইটা ছাড়া হবেই না কোনো কিছু। ঠিক আছে? 9-10-এর ম্যাথ ছাড়া ইন্টারমিডিয়েটের জন্য কিছু লাগে, যেটা হচ্ছে বিসিএস রিটেনের ক্ষেত্রে বিন্যাস সমাবেশটা আর ওখানে সম্ভাব্যতাটা, এই তো। তো ওটা আপাতত রাখো। আবার 9-10-এর ম্যাথটা, এখন 9-10-এর ম্যাথটা করতে গেলেই আমরা যে খায়রুলের ম্যাথ করি, মানে বেসিক যে পিলি ম্যাথটা, এটা করলেই 9-10-এর ম্যাথটা অনেকটা কাভার হয়ে যায়। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা অনেক বলি না যে বেসিক ডেভেলপের কথা, যে ম্যাথের আমার বেসিকটা খারাপ। তো বেসিক কিভাবে ডেভেলপ হয়? বেসিক ডেভেলপ হয় আগে ওইটার আলোচনাটা পড়া, তারপর না তুমি বুঝবা যে ও আচ্ছা, তারপর এখানে। কিন্তু আমরা ম্যাথগুলো করি কিভাবে? ম্যাথ করি আমরা ম্যাথ ওয়াইজ। কিন্তু ম্যাথ সবসময় করতে হয় বেসিক ডেভেলপ করার জন্য কিভাবে? ডিসকাস ওয়াইজ। মানে তুমি আগে ম্যাথটা সম্পর্কে জানলা, থিওরিটিক্যালটা, ও আচ্ছা ব্যাপারটা এখান থেকে এখানে গেল, এরকম, এভাবে। তারপরে তুমি ম্যাথটা করবা। কিন্তু এখন কি হচ্ছে, শর্টকাটের দুনিয়া, শর্টকাট করে ম্যাথটা করতেছে। এই যে লাভ ক্ষতির অঙ্ক বলে কি আমি আর পারি না, আই ইজ ইকুয়াল টু পিএনআর ভাগ 100, এটা কোনো কথা? হ্যাঁ, এখানে শর্টকাট শিখতে পারি, কিন্তু এটা আমার লং টার্মে আমার হচ্ছে নিজের পার্সোনাল লাইফে বলো বা লিখিত পরীক্ষার ক্ষেত্রে এটা আমাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিবে। তো এই জন্য ম্যাথ করতে হবে কিভাবে? আগে আমি বেসিকটা বুঝবো, তারপরে। এখন এই বেসিক বোঝার জন্য বেস্ট হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বইটা। কেন? তুমি খেয়াল করে দেখবা, আমরা স্কুলে থাকতে সবার আগে অনুশীলনী অঙ্কগুলো করতাম। এটা সব থেকে বাজে ছিল। আগে আমাদের ওই যে অনুশীলনের আগে যে আলোচনাগুলো আছে না, এটা কমপক্ষে 2 থেকে 3 বার পড়তে হবে। পড়তে হবে এবং উদাহরণগুলো দেখতে হবে। পড়তে হবে, উদাহরণগুলো দেখতে হবে। দেখেই দেখবা তোমার বেসিকটা ডেভেলপ হয়ে গেছে। দেন তুমি অনুশীলনের অঙ্ক করবা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম কি করতাম? আগেই অনুশীলনীর অঙ্ক। ঠিক আছে? বুঝা নাই টুজা নাই কিচ্ছু, অঙ্ক করো। তো বাজারের যে বইগুলো খেয়াল করে দেখবা, এরা কিন্তু আলোচনা খুব কম, অঙ্ক বেশি। কেন? এদের একটা ব্যবসায়িক ব্যাপার থাকে। ওরা যদি অত আলোচনা দিতে যায়, তো দেখা যায় খায়রুলের ম্যাথ এত বড় হয়ে যাবে। একটা বইয়ের দাম ৳১,০০০, তুমি কিনবা? এজন্য ওরা শুধু ম্যাথগুলো এড করে দিছে। জিনিসটা কি বুঝতে পারছো আমার? মানে কেন 9-10 এর বইটা পড়তে হবে? আমার সিনিয়ররা আমাকে বলছিল, আমি অতটা কেয়ার করিনি। আমি চিন্তা করতেছি ওই ম্যাথ তো আমার আছেই অন্যান্য বইগুলোতে, গাইড বইগুলোতে। তাহলে আমি কেন 9-10 এর ম্যাথ করতে যাব? বিষয়টা আমি পরে না বুঝলাম, যখন আমি ধরাটা খাইলাম যে ও আচ্ছা, কাহিনীটা এই। তো এটা আমি তোমাদের আগেই বলতেছি। ঠিক আছে? উফ! আগে থেকে যদি ভাইয়ার কথা শুনতাম, এই কথাটা খবরদার যেন মানে না আসে। যখন তুমি এই কথাটা বলবা, ততক্ষণে তোমার সময় চলে গেছে, তোমার অনেক কিছু চলে গেছে জীবন থেকে। কথা ক্লিয়ার? এই যেদিন দেখবা পিলির পরীক্ষা হবে, ঐদিন আসলে তখন অনেকে মিলাবে কার্ড মার্ক। ইস! ২-১ মার্কের জন্য আগে থেকে যদি ভাইয়ার কথা মতো চলতাম, অথবা আগে থেকেই যদি আরেকটু সিরিয়াস হইতাম, তোমার এই কথার কোনো ভ্যালু আছে? তো সময় থাকতে সময়ের কাজ না করলে তখন বলে তোমার লাভ আছে কোনো? আগে থেকে করতাম। এখন তুমি কি করবা? সময় তো চলে গেছে। ফেল মারছো। কথা কি ক্লিয়ার? এজন্য বলতেছি 9-10 এর বইটা করতে তোমার সর্বোচ্চ বিশ্বাস করো। তুমি যদি দুনিয়ার আলসিয়া হও, মানে চরম লেভেলে আলসিয়া। মানে তুমি এমন লেভেলে আলসিয়া, ওই যে একটা মিম পড়লাম মানে ইয়াতে ফেসবুকে। যে কি ও নাকি এত লেভেলের আলসিয়া, অলস আরকি। মানে আলসিয়া মানে অলস, আমাদের গ্রামে বলে আলসিয়া। এতটাই অলস, ও নাকি বিয়ে করবে মানে বাচ্চাওয়ালা বউকে। মানে যে মেয়ের বা যে মহিলার বাচ্চা আছে, ওকে বিয়ে করবে। মানে চিন্তা করো যে এতটাই অলস। মানে কেন হাসি বের হয় না কও দেখিনি? তাহলে তুমি যদি এতটা অলস হও যে তুমি বিয়ে করবা বাচ্চাওয়ালা বউকে, ঠিক আছে? তারপরেও তোমার এটা ৭ দিনের বেশি লাগবে না। বিকজ আমরা 9-10 এর ম্যাথটা করে আসছি সবাই। এটা এখন আমাদের কাছে পানির মতো সোজা। কথা ক্লিয়ার? তো 9-10 এর ম্যাথটা লাগবে। বিশেষ করে বীজগণিতটা ওখান থেকে। মানে 9-10 এর ম্যাথটা একদম খাই ফেলতে হবে আমাদের, কোনো কথা নেই। পুরাতন লাইব্রেরিতে যাবা, 9-10 এর বোর্ড বইটা নিবা। বোর্ড বইটার নাম হচ্ছে ৫০ বা ৩০ বা ৳৪০ নিবে। আর গাইডটা নিছি ৳১০০, আমার কাছে আরকি। দিনাজপুরে নিছিলাম। তো ওই সেম ৳১০০ গাইডটার দাম, আর বইটার দাম ৳৩০ বা ৳৪০, ৳১৫০। ৭ দিনে ফাটাফাটি একদম। ওটা একদম ক্লিয়ার। কিভাবে পড়বা? অনুশীলনীর আগে আলোচনা এবং উদাহরণগুলা কমপক্ষে ৩ বার। বেসিকটা ডেভেলপ হবে, দেন তুমি অনুশীলনী অঙ্ক করবা। এই তো। সহজ হিসাব। ৭ দিন ইস মোর দ্যান এনাফ ওইটার জন্য। গেল। এখন আসো ব্যাকরণ। ব্যাকরণের জন্য কি, কি আসে দেখো? সন্ধি আসে, বাগধারা আসে, বানান আসে, লিঙ্গ আসে, কারক আসে, এক কথায় প্রকাশ আসে, বিপরীত শব্দ আসে, তারপর আ বাক্যশুদ্ধি আসে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আসে পিলির। মানে প্রিলিমিনারি বই থেকে আমরা এই কয়েকটা জিনিস পড়ব। কি, কি? সন্ধি, বাগধারা, বানান, লিঙ্গ, কারক,
এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বচন আর শুদ্ধি, পিলি থেকে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু পিলি থেকে পড়বো না, এমপি3 থেকে, একদম মানে খাই ফেলবো একেবারে। ঠিক আছে? আর নত্য সত্য বিধানের নিয়ম, বানানের নিয়ম, এরকম করে কয়েকটা আসে পরীক্ষায়। এটা আমরা করব কি, বিসিএস রিটেনের অংশটা থেকে ফটোকপি করে নিব বা ছবি তুলে নিব। কয়েকটা প্রশ্ন আছে ওখানে, হাতে গোনা ৮-১০টার মতো। তো তোমরা যদি আমাকে বলো, আমি সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ করে। তোমরা ওইটা জাস্ট ওই ৭-৮টা প্রশ্ন পড়লেই শেষ। আর পিলির অংশটা এখান থেকে। এখন এখান থেকে কিভাবে পড়বো? যেমন সন্ধি, সন্ধি মুখস্থ করার কোনো বিষয় না। তুমি দেখলে বুঝবা সন্ধিটা কেমন হবে। এটা পিলি পড়তে পড়তে অভ্যাসটা চলে আসবে। ঠিক আছে? এই যে বিপরীত শব্দ, বাগধারা বা এক কথার প্রকাশ, এটা ডিসকাস করে পড়তে হবে। তোমার রুমমেটের সাথে, তুমি তোমার হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে, দুনিয়ার আলতু ফালতু গল্প করে সময় নষ্ট না করে, এই সোনো লিপস্টিক বা অন্যের বিষাদ গান না করে এখন পড়াশোনা নিয়ে আলোচনা হবে। ৩টা বান্ধবী একসাথে হইছো মানেই যে কার কানের দুল কি, কার লিপস্টিক কি, কার বয়ফ্রেন্ড কি করলো, এগুলা নিয়ে কি, এগুলা নিয়ে আলাপ করার এখন আর সময় নেই, বয়স নেই। এখন তুমি ৩-৪ জন মিলে একসাথে হইলেই এটা নিয়ে আলোচনা করবা যে দোস্ত, আজকে আমরা 5টা করি, প্রতিদিন একটা রুটিন করবা যে দোস্ত আমরা প্রতিদিন 5টা করে বাগধারা পড়বো, প্রতিদিন 5টা এটা করে, প্রতিদিন 5টা, কোনো ব্যাপারই না, খুবই ইজি। তুমি যখন চাইবা কোনো ব্যাপারই না। কথা ক্লিয়ার? ওই যে একটা উদাহরণ বারবার করে দিই না, যে রাইট ফর্ম অফ ভার্ব, যেটাকে হার্ড অফ গ্রামার বলা হয়। ঠিক আছে? ওটা কি? সবাই আগা গেছে তোমার, তুমি এখনো পারো না, তোমার বেসিকটা খারাপ। তো তুমি ওই যে, আমি একটা জিনিস সবাইকে বলি বারবার, যে আমি যেভাবে পড়ছি আর কি, যে ৩ বেলা খাওয়ার পরে 5টা করে রুল পড়বো আমি। তাহলে দিনে আমার ৩ বেলা খাওয়ার পরে 5টা রুল পড়তে 5 মিনিট। 5টা রুল পড়তে 5 মিনিট। তো দিনে আমার 15টা রুল হলো। ওখানে টোটাল রুল মনে আছে 64টা না 65টা। তো 7 দিনে আমার, মানে 5 দিনে আমার শেষ। 5 দিনে আমার একটা চ্যাপ্টার শেষ পড়া। মনে করো আমার সিলেবাস দেওয়াই নয়। রাইট ফ্রম ভার্ব বড় না অনেক? আমি মনে করো পড়াও দিইনি। তারপরে তুমি যদি খাওয়ার পরে কি করো তুমি? হুদেই মানে ফোনটাতে ঢুকিয়ে তো ফোনটা চালাবা নাকি? তো তুমি 5টা নিয়ম পড়তে তোমার কি হয়? 5টা রুল, শুয়ে 5টা রুল দেখবা, শেষ। তো দেখবা যে 5 দিনে তোমার পুরো টপিক শেষ। তারপরে 5 দিন আবার রিভিশন। এই তো ২-৩ বার রিভিশন দিলে কিছু থাকে? তো একটু টেকনিক্যালি কাজটা তো করতে হবে। বুঝো নাই? মানে আমি পিছায় গেছি বা আমি একটা জিনিস পারি না। একেকজনের একেক জায়গা। যেমন আমার সমস্যার জায়গা ছিল ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য। আমি সায়েন্সের মানুষ, আমি এগুলা পারি না। এমন পড়ছি। চেষ্টা করছি ডেভেলপ করার। তুমি ধরো যে তোমার সমস্যা ইংলিশ বা ম্যাথে, তুমি কি করবা? ওই যে 10 মিনিট থিওরি, ঘুম থেকে উঠেই ওয়াশরুমে মানে আচ্ছা তোমার দিকে এক চাপ লাগছে মনে করো, ওয়াশরুমে যাবা না, আমি আগে 10টা ম্যাথ দেখবো বা করবো, তারপর যাবো। এই ইয়াটা নিয়ে আসো, দেখবা একটা কনসিস্টেন্সি লাগবে। তো এটার জন্য একটু দীর্ঘদিন, মানে তুমি রাতারাতি তো হবে না, তাই না? আজকেই আমি জিমে গেলাম, কালকে আমার 6 প্যাক হয়ে গেল, এত সোজা? বা আজকে আমি সিগারেট খেলাম, কালকে ক্যান্সার হইলো, হবে না এটা। তাহলে পিলির জন্য এগুলা, রিটেনের জন্য আমাকে বললে আমি পিডিএফ দিয়ে দিব ছবি তুলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, কিছু আসে, ছোট ছোট জিকে আসে, সংক্ষিপ্ত প্রশ্ন। ওই যে বললাম জিকেটা কি, এই যে তোমার প্রশ্ন আসবে যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, এই ইন্টারন্যাশনাল থেকে, এরকম কিছু 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 টপিক, মানে ছোট ছোট জিকে আছে, এটা আমরা দেখলেই বুঝবো এটা আমাকে মুখস্থ করতে হবে। তো সেটার জন্য আমরা কয়েকটা বিগত সালে কোশ্চেন দেখলেই একটা আইডিয়া পাওয়া যাবে। ঠিক আছে? মানে যেমন আহ, তুমি নিজে চিন্তা করো কি আসতে পারে। আসবে এইভাবে, যে ধরো বিশ্বব্যাংক গ্রুপের নামগুলো লেখেন। বিশ্বব্যাংক কয়েকটা প্রতিষ্ঠান মিলে তো বিশ্বব্যাংক গ্রুপটা, ওটার নামগুলা। তো তো এরকম যে হাইলাইটেড ব্যাপার, এটা আসবে, বেশি তো লাগবে না। আচ্ছা, এটা গেল মানে জিকের ক্ষেত্রে। ঠিক আছে? মানে মূল বিষয়গুলা এরকম, যেমন লাস্ট একটা পরীক্ষা আসলে, যদি এটা ইম্পর্টেন্ট না, যে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখটা লিখছে, তো তুমি তো এটা জানোই, এটা তো আসবেই পরীক্ষায়। এরকম ব্যাপারগুলোই আসবে। এখন ইংলিশের ক্ষেত্রে আসি, ট্রান্সলেশন। মাস্টার বইটা থেকে একদম মানে কোনো কথা নেই, একটা ট্রান্সলেশন ওখান থেকে মিস হওয়া যাবে না। ট্রান্সলেশন এবং প্রভার্ব, বিশেষ করে যখন ফ্রেন্ডে একসাথে হবা, প্রভাবগুলো এমনভাবে আলোচনা করবা যেন প্রভাবগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি। বজ্রওয়াটিনী ফসকা গিরো, এরকম করে যতগুলো আছে, তেলা মাথায় তেল দেওয়া, এটার ইংলিশগুলো বাংলাগুলো একেবারে, এটা আমাদের রিটেনে অনেক হেল্প করবে। তারপর রাইট ফর্ম ভার্ব, যেটা বললাম, রাইট ফর্ম ভার্ব থেকে কোশ্চেন আসে। রাইট ফর্ম ভার্ব থেকে কোশ্চেনটা কিভাবে আসে? দেওয়া থাকলো ব্র্যাকেটের মধ্যে ভার্বটাকে, ব্র্যাকেটের মধ্যে এই ভার্বের ফর্মটা লিখেন। দেখো, চিন্তা করো, রাইট ফর্ম ভার্ব রিটেনে আসে। আচ্ছা, তারপর আসে সেন্টেন্স আসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা। ভয়েস আসে, ন্যারেশন আসে, এই তিনটা কিন্তু সেন্টেন্সের মধ্যে পড়ে। ভয়েস, ন্যারেশন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তিনটেই সেন্টেন্স ক্যাটাগরি। এটার সাথে আরো পড়ে যায় ফ্রেশ ক্লজ আর হচ্ছে কন্ডিশনাল, তাই না? খুবই মানে দারুণ টপিক কন্ডিশনাল টপিকটা।
আর হচ্ছে ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট। এখন এই ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অঢেল। কি করব আমরা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মাস্টার বই থেকে কষ্ট অনেক লাগবে, পেইন লাগবে, বাট পড়তে লাগবে। কিভাবে পড়বো? সবার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা, এমসিকিউ গুলো যে আছে না, আগে ওইগুলা। ভিতরের যে মাস্টারের বইয়ের যে আলোচনাগুলো আছে এগুলো শুরুতে আমরা পড়বো না। আমরা আগে পড়বো এমসিকিউ গুলো আছে সেগুলা। এই এমসিকিউ গুলো একদম মানে একদম ফুটাফুটি, কোনো কথা নেই একেবারে। পড়া লাগবে ওটা দীর্ঘদিন। তাহলে তুমি কি করবা? তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে থাকে না। ঠিক আছে, তুমি প্ল্যান করো যে প্রতিদিন আমি 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো। তো কয়দিন? তো 10টা করে যদি তুমি প্রতিদিন পড়ো, 7 দিনে 70টা। কয়টা আছে ওখানে? বলো আমাকে। আমার বইটা যে কোথায়, নাহলে দেখানো যেত কয়টা আছে টোটাল এমসিকিউ। মানে বেশি তো নাই, মানে ওখানে নিশ্চয়ই 1000টা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমসিকিউ। তো তুমি প্রতিদিন 10টা করে এইভাবে। ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গেল। আর ভোকাবুলারিতে বলছি, ভোকাবুলারি আগে আমরা মাস্টারের বইটার ইয়াগুলো পড়বো, দ্যাটস ইট। এটা নিয়ে বেশি ইয়া করা যাবে না। তাহলে ট্রান্সলেশন, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই এটা গেল ইংলিশের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? এর বাইরে এখন আসে রিটেন কি, ভাব সম্প্রসারণ আসে। ভাব সম্প্রসারণ খুব জটিল কিছু না, পরীক্ষার আগে ওটা জাস্ট কয়েকটা রিডিং মারলে ওটা হবে। ওটা মানে অত বেশি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন আসে ইংলিশে, লেটার রাইটিং, প্যাসেজ আসে। এই দেখো প্যাসেজ, এসে আর ইডিয়ম ফ্রেশ। ওই ভোকাবুলারির মধ্যে ইডিয়ম ফ্রেশও আসে পরীক্ষায়। হ্যাঁ, ইডিয়ম ফ্রেশ। ইডিয়ম ফ্রেশটাও হচ্ছে স্যাম, ওই যে বললাম প্রভাবগুলো যখন আমরা পড়বো তো ইডিয়ম ফ্রেশটা পড়তে হবে, কারণ বাগধারা এখানে, ব্যাকরণে এখানে ইডিয়ম ফ্রেশ। এই জিনিসগুলা আগে প্রিভিয়াস এর এমসিকিউ গুলা ঠোঁটস্থ করতে হবে, যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এখন আসো এই যে প্যাসেজ, অ্যাপ্লিকেশন বা এসে, এই ব্যাপারগুলো এটার জন্য এই প্রিপারেশনটা নিতে গেলে তোমার ব্যাংকের প্রিপারেশনটা হয়ে যাবে। মানে ব্যাংকের প্রিপারেশন রিটেন পড়লে এটা হচ্ছে, বা এটা পড়লে ব্যাংকেরটা হচ্ছে, তাহলে তোমার বাকিটা কি থাকলো এখন আমাকে বলো? বাকিটা শুধু থাকলো ইংলিশ, ম্যাথ করা। এটা ছাড়া আর কি বাকি থাকলো? এই প্যাসেজ একদম ব্যাংকের হুবহু। ব্যাংকে একটা প্যাসেজ দেওয়া থাকে, বিসিএস এর প্যাসেজটা অনেক বড় থাকে কিন্তু ব্যাংকেরটা ছোট থাকে। ওই ব্যাংকের প্যাসেজের মতো নন ক্যাডারের প্যাসেজগুলো আসে। ওই প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন, বিসিএস এ থাকে 10টা। ওই যে বললাম বিসিএস প্রিপারেশন নিলে সব হয়ে যায়। বিসিএস এত বড় প্যাসেজটা থাকে, ওখান থেকে 10টা কোয়েশ্চেন, আর সেখানে ব্যাংকে 5টা কোয়েশ্চেন, ছোট প্যাসেজ। তা তুমি বিসিএসটা যদি পড়ো তোমার এটা হবে না? সহজে যাপ। মানে পরিশ্রমটা এমন ভাবে করবো যেন এক পরিশ্রম দিয়ে সব জায়গায় খাইতে পারি। তাই না ব্যাপারটা? গেল। এসে, এসে মানে কি? কম্পোজিশন বা ফোকাস। ফোকাস ছোট ভাই, ফোকাসের থেকে বড় এসে, এসের থেকে বড় কম্পোজিশন, বা এসে কম্পোজিশন প্রায় কাছাকাছি। ওই বিসিএস ব্যাংক প্রিপারেশন একদম। এটার জন্য কি করতে হবে? পত্রিকা পড়তে হবে। নাম্বার ওয়ান পত্রিকা। তুমি ফোকাস রাইটিং এ ভালো করতে চাইলে পত্রিকা মাস্ট। পত্রিকা মাস্ট, এর বাইরে কিছুই না। এখন তুমি যদি বই নিয়ে পড়া শুরু করো, এই বইগুলো কিভাবে লিখে? চ্যাট জিপিটি কে দিয়ে লিখে, বা ওরা তো কাটছাট করেই লিখে। না, আগে দেখো একটা জিনিস এখানে বলি, খেয়াল করে দেখবা, মানে কেউ একটা হ্যান্ড নোট বানাইছে, তুমি ডিরেক্ট ওর হ্যান্ড নোটটা পড়তেছো, তোমার যে জ্ঞানের ডেপথ যে হ্যান্ড নোটটা করছে তার তুলনায় অর্ধেকেরও কম। কথা কি বুঝতে পারছো? তুমি যখন নিজে থেকে পত্রিকা পড়বা, নিজে থেকে দেখবা, ও আচ্ছা ব্যাপারটা এরকম, এখান থেকে আমাকে প্রিসাইজ করে লিখতে হবে। তো এই যে তোমার একটা যে মানে বেসিকটা ডেভেলপ হবে, এটা মোটামুটি 15-16 দিন বা 15-20 দিন পড়লেই কিন্তু এটা তুমি বুঝে যাবা, তোমার মধ্যে এই জিনিসটা আসা শুরু করবে। কিন্তু এটা করাটা উচিত, কারণ প্রিপারেশন, রিটেনটা হবে তোমার ভিতর থেকে আসবে। রিটেন কোনোদিন ওইভাবে হয় না। দেখবা যে যারা বাংলা নিয়ে পড়ে তাদের শব্দচয়নগুলো কত সুন্দর সুন্দর। যারা বিতর্ক করে, ছোটবেলা থেকে বিতর্ক করছে, দেখবা তাদের শব্দচয়ন, তাদের যে ভঙ্গিমা, তাদের যে মানে যে জেস্চার কত সুন্দর। তো এটা তোমার একদিনে হবে? এটা কোনোদিন সাজেশন পড়ে এইভাবে হবে না। এটা একটু পত্রিকা পড়তে লাগবে। ঠিক আছে? এখানে শর্টকাট ওয়েতে যাওয়া যাবে না। কারণ যখন তুমি শর্টকাটে যাবা তখন তুমি শব্দ খুঁজে পাবা না। আর যখন তুমি একটু ডিটেইলসে পড়বা, পত্রিকা পড়বা, বা নিজে নিজে নোট করার চেষ্টা করবা, ইম্পর্টেন্ট টাটাগুলা, দেখবা যে নিজের বেসিকটা কতটা ডেভেলপ হইছে। এটা বলতে এতটা বেশি শোনাচ্ছে, আসলে কাজটা মোটেও এত মানে এতটাও জটিল না। পত্রিকা তো পড়তেই হয় আমাদের। ঠিক আছে? ভালো লাগবে এটা করতে। তো এই গেল মোটামুটি আমাদের। তাহলে এখানে আরেকটা কথা বলি, কিছু কিছু পরীক্ষা যেগুলো আইবিএ নিছে ওখানে সাধারণ জ্ঞানটা ইংলিশে আসছে। তো সাধারণ জ্ঞান ইংলিশে কোথায় আসে? ব্যাংকের রিটেনে আসে। ওই যে দেখো ব্যাংক। তো ব্যাংকের রিটেনের মানে আমাদের নরমাল জিকেটা, মানে আমরা যেটা এমপি3 পড়তেছি ওটাই ইংলিশে আসবে। এই তো। এটার জন্য কেউ যদি চাও, সেক্ষেত্রে রুট একটা জিকে আছে ব্যাংকের, ওটা পড়তে পারো। না পড়লে হয়, বানানগুলোর জন্য একটু দেখা লাগতে পারে, যে ইংলিশের বানানগুলো একটু অন্য টাইপের, তো এটার জন্য দেখা লিখতে পারে এটা। নইলে তোমার হচ্ছে আমাদের যে এমপি3 পড়তেছি এটা পড়লেই অনেকটা হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এখন আমি সামারাইজে আসি। প্রথম কথা হচ্ছে আমাকে পত্রিকা পড়তে হবে, লিখে লিখে পড়ার একটা ইন্টেনশন। কি কি আমি বলে দিলাম।
ম্যাথের কথা বললাম, ওই ম্যাথ ওইটা করা মানে যে তোমার প্রিলি হবে না তা না, একই কথা, যাহে প্রিলি তাহে রিটার্ন 9-10 এর। প্রিলির টপিকগুলো বললাম, প্রিলি সন্ধি টন্ধি এগুলা, ওটা এখানেও হচ্ছে, বাক্যশুদ্ধির ব্যাপারটা, এক্সট্রা করে ট্রান্সলেশন, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিলি, রিটেন একই, সবই একই রকম। তাহলে শুধু আমাকে যেটা জোর দিতে হচ্ছে সেটা হচ্ছে এই টপিকগুলা আমি অপশন ছাড়া পড়ার চেষ্টা করব, আর পত্রিকাটা পড়ব। সারমর্ম এটা দাঁড়াচ্ছে যে 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 আমি টপিকগুলো বললাম এই টপিকগুলা অপশন ছাড়া পড়ার চেষ্টা করব, আর পত্রিকা পড়ব। তোমাদের শুধু এই দুইটা কাজ, আর কোনো কাজ আছে এখানে? কোনো না, একই পড়া। কথা ক্লিয়ার? আর এর পাশাপাশি যে ব্যাংকের যে ব্যাপারটা, এটার জন্য চাইলে আমরা একটা, ওই যে ওই জন্য বলছিলাম আরিফুর রহমানের ওই যে জব সলিউশনটা নিতে, ওখানে প্রিলি রিটার্ন একসাথে আছে, তো রিটেনে আমি কোশ্চেনগুলো দেখলেও হয়ে গেল। দেখো, একই পড়া, ওই জাস্ট একটা বই কিনলেই শেষ। এখন ওই জায়গাটাতে আরো ইমপ্রুভ করতে প্রতি সপ্তাহে একটা করে ইংরেজি পত্রিকা নেওয়া যেতে পারে। সপ্তাহে একটা, ওই এক সপ্তাহ আমি গেলে একটা ইংরেজি পত্রিকায় পড়বো, এটা করা যেতে পারে শুরুর দিকে। তাও কোনটা, ডেইলি স্টার নেওয়া যাবে না, ডেইলি স্টারের ভাষাগুলো খুব জটিল। চাইলে আমরা নিউ এস, ডেইলি অবজারভার এগুলো নিতে পারি। কথা কি বুঝতে পারছো? যেমন আমার এখানে হচ্ছে আমি মানে ডেইলি অবজারভারটা নিচ্ছি, অবজারভারের এডিটোরিয়াল পেজটা দারুণ, এত সুন্দর লিখে এডিটোরিয়ালটা এদের, ডেইলি অবজারভারের সুন্দর, মানে ইংরেজিটাও সোজা, বোঝা যায় পড়ে। এই, তাহলে কি মানে কথা ক্লিয়ার? কোনো মানে জানা থাকলে আমাকে জানাবা। আমি বললাম আবার টেপ্লিকেশন এগুলো এগুলো আমরা ব্যাংকের জব সলিউশন থেকে পাবো, ঠিক আছে? প্যাসেজ ট্যাসেজের ব্যাপারগুলো এখন, আর এগুলো তো টপিক তো বললাম। তো দিন শেষে ফোকাস রাইটিং বা এগুলোতে ভালো করতে গেলে নিজের বেসিকটা ডেভেলপ করতে অবশ্যই অবশ্যই পত্রিকা পড়তে হবে। প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তবে শুধু বাদ থাকবে প্রিলির মোটামুটি 1 মাস আগে পত্রিকাটা না পড়লেও চলবে, কারণ তখন প্রিলি পাসটা একটা মুখ্য হয়ে দাঁড়াবে। কিন্তু এবার আবার দেখো, এই যে দেখো, এবার যারা 47 প্রিলি টিকবো আমরা বা তোমরা টিকবা, 47 প্রিলি টিকার 2 মাস পরে রিটার্ন পরীক্ষা। চিন্তা করো কি হবে। তার মানে আলটিমেটলি তোমাকে এখন থেকেই রিটার্নের প্রিপারেশনটা নিতে হচ্ছে। কথা কি ক্লিয়ার? তো অনেক কথা বলে ফেললাম, 32 মিনিট হলো, আমি চাইছিলাম 15-20 মিনিটে শেষ করতে। তো তারপর যদি কোনো প্রশ্ন থাকে জানাবো, ঠিক আছে? এটার পরে আমি এখন তোমাদের কালকে বিকাল 3টায় পরীক্ষা হবে। ওই যে এখন আমরা হচ্ছে পড়াশোনাতে যাব। আজকে অবশ্য ঝড় হয়নি, মানে কারেন্ট আজকে ছিল, বুঝছো? তো আজকে তো এনটিআরসির যাই হোক ওদের সাথে কথা বলতে গিয়ে গেল। কালকে যদি ঝড় হয় তাহলে আমি ভিডিও দিব, ঝড় না হলে আমরা ক্লাস করব। ঠিক আছে? আমরা এই কয়েকদিনে ইংলিশ লিটারেচার একটু শেষ করে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? এখন বাজে রাত 2:30, এখন 4-5টা ইয়েস কোলাহল নাই, এই জন্য আসা। তো তোমরা যেটা করবা, যেভাবে বললাম এভাবে এখন থেকে প্রিপারেশন নেবে, এটাকে বেশি চাপ নেওয়া যাবে না। পিলির পড়াগুলাই জাস্ট পত্রিকা পড়া, আর এই টপিকগুলা অপশন ছাড়া পড়া, এই, আর অন্য কোনো এক্সট্রা চাপ নাই। কথা ক্লিয়ার? আর যার যেখানে সমস্যা আছে সে সেটা নিজের মতো করে সাজায় নিতে হবে। ওটা তখন আমি আমি আর ধরে ধরে পার্সন ওয়াইজ বলতে পারি না যে তোমার কোনটা কোনটা সমস্যা, তাই না? যার যেটা সমস্যা, কারো ম্যাথের সমস্যা, সে সকালবেলা ওই যে বললাম যে 10টা ম্যাথ না করে ওয়াশরুমে যাবো না, এরকম একটা ইন্টেনশন। কথা ক্লিয়ার? ভালো থাকো, সুস্থ থাকো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। তোমরা মানে সৎ ভাই বোনের মতো আচরণ করো। 2 একটা পরীক্ষা মিস দিয়েই আমার সাথে কোনো কথা বলো না। মনে করো আমি ক্ষেপে আছি, রাগ করবো, তাতে কার লসটা? বা আমি আমার ক্ষেপাতে তো কিছু যায় আসে না। তুমি তো আমার গালি খাওয়ার জন্যই গ্রুপে আছো নাকি? তো তুমি আমার কাছে গালিটা খাবা না কেন? গালি খাওয়া তোমার দরকার আছে? তো পড়াশোনা করো, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না, সামনে সময় একদম নাই। এখন বেতন পরীক্ষাগুলো হচ্ছে, এবার অফিসার জেনারেল আবার পরীক্ষার ডেট দিছে, আবার বিসিএস এর ডেট দেওয়া আছে। তো এখানে কোনো স্কোপ নাই মানে সময় নষ্ট করার। গুড নাইট।